আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কি, এক নম্বর সমস্যা কি, আমি বলবো যে চাঁদাবাজি মানুষের জীবন তছনছ করে ছেড়ে দিয়েছে। যদি আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে এক নম্বর সমস্যা চিহ্নিত করতেন, তাহলে সেখানে দুটো সমস্যা আসতো। প্রথম সমস্যা ছিল আইন শৃঙ্খলার অবনতি, এবং দ্বিতীয় ছিল মব, এবং এই দুটো সম্মিলিতভাবে মব এবং আইন শৃঙ্খলার অবনতি। তখনও চাঁদাবাজি হয়েছে, কিন্তু সেই চাঁদাবাজি মবের কারণে, আইন শৃঙ্খলার অবনতির কারণে প্রথম এক নম্বর আসতে পারেনি। বিএনপি সরকার ক্ষমতা আসার পর আইন শৃঙ্খলা অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে আগের চাইতে ভালো হয়েছে। মানুষের মধ্যে নিরাপত্তা বোধ চলে এসছে, পথে ঘাটে ছিনতাই, রাহাজানি এগুলো তুলনামূলকভাবে কমে গেছে। কিন্তু এক নম্বর সমস্যা হিসেবে চাঁদাবাজি এখন প্রতিটি জনপদের মানুষের জীবনকে তছনছ করে ছেড়ে দিচ্ছে। সাম্প্রতিক সময়টা যে কতটা নির্মম সেটা আপনারা জানেন, যে একজন মানবিক ডাক্তার বাংলাদেশে খুবই প্রশংসিত, আলোচিত, এবং তার মুখ এবং অঙ্গভঙ্গি সবকিছুই পবিত্র। তিনি কিডনির ডাক্তার, কিডনি চিকিৎসক। তার হাসপাতালে এ যাবৎ 2000 কিডনি রোগীর তিনি বিনামূল্যে অপারেশন করে দিয়েছেন। তো সেই মানবিক ডাক্তারের যে ক্লিনিক, সেই ক্লিনিকে চাঁদাবাজি করেছে বিএনপির নামে, যুবদলের নামে। বিষয়টি প্রধানমন্ত্রীর কানে গেছে, তিনি যুবদলের সভাপতিকে পাঠিয়েছেন। ইতিমধ্যে চাঁদাবাজ গ্রেপ্তার হয়েছে, তার সহযোগী সহ। কিন্তু এগুলো যতটা না আলোচিত হচ্ছে, তার চেয়ে বেশি আলোচিত হচ্ছে সেই যে মানবিক ডাক্তার, তিনি অশ্রু সিক্ত নয়নে ঝরঝর করে তার চোখ দিয়ে পানি বেরোচ্ছে। তিনি কিছু একটা বলার চেষ্টা করছেন, কিন্তু আবেগে তিনি সেই কথাগুলো বলতে পারছেন না। তার সেই অশ্রুসিক্ত নয়নের ছবি সম্বলিত ফটোকার্ড সারা বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছে। এর ফলে চাঁদাবাজির যে ঘটনাটি আবার নতুন করে সামনে চলে এসছে। র্যাব অনেকদিন ধরে নিষ্ক্রিয়। শেখ হাসিনার পতনের পর থেকে আসলে র্যাব নিষ্ক্রিয় পুরোপুরিভাবে। আর এর আগে যখন জাতিসংঘের নিষেধাজ্ঞা দেওয়া হলো, তখন র্যাব অটোমেটিক্যালি তাদের কার্যক্রম তারা গুটিয়ে এনেছিল। এই বাহিনীটি বিএনপির জমানায় প্রতিষ্ঠিত হয়েছিল, এবং বিএনপির প্রথম দিকে এই বাহিনীটির যে কার্যকারিতা, তার ফলে বিএনপির শাসন ক্ষমতাটা টিকে গিয়েছিল এই র্যাব প্রতিষ্ঠা করার ফলে। আদারওয়াইজ যেভাবে চাঁদাবাজি, খুন, ধর্ষণ, রাহাজানি ওটা বেড়ে গিয়েছিল, তখন র্যাবের উপস্থিতি মানুষ আশীর্বাদ হিসাবে নিত। কিন্তু যা হয়, যে কোনো একটা বাহিনী, যে কোনো একটা মানুষ, যে কোনো একটা পরিবার প্রতিষ্ঠান যখন খুব ভালো করে এবং মানুষ প্রশংসা করে, তখন তারা স্বাভাবিক অবস্থায় থাকে না। র্যাবেরও ঠিক সেম অবস্থা হলো। সেনাবাহিনী থেকে, পুলিশ বাহিনী থেকে যে সমস্ত লোক র্যাবে পদায়ন লাভ করত, সঙ্গে সঙ্গে তাদের একটা বিরাট অংশ আজরাইলে পরিণত হতো। এবং শেখ হাসিনার জমানাতে নয়, একেবারে বিএনপি জমানাতে শেষের দিকে এই র্যাব রীতিমতো ফ্রাঙ্ক আইনস্টাইনের দানবে পরিণত হয়েছিল 2005 এবং 2006 সালে। এবং তারপর সেই দানব হতে হতে তারা মহাদানব হয়ে গেছিল। এবং নারায়ণগঞ্জের যে হত্যাকাণ্ড, কিংবা ইলিয়াস আলীর যে গুম, চৌধুরী আলমের গুম থেকে শুরু করে আরো বহু অপকর্মের সাথে তারা যেভাবে নিজেদেরকে জড়িয়ে পড়ে ফেলেছিল, সেটা রীতিমতো ডাকাতি বললেও ভুল হবে। একজনের পক্ষ হয়ে চাঁদাবাজি করা, খুন করা, ধর্ষণ করা, এরপরে নারী লিপ্সা থেকে শুরু করে, মানে র্যাবের কর্মকর্তাদের বিরুদ্ধে এমন কোনো পাপ কার্য নাই যে কাজের অভিযোগ তাদের ছিল না। এবং এটা বাড়তে 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 এমন একটা পর্যায়ে চলে গেল যে নারায়ণগঞ্জে 7 মার্ডারের মাধ্যমে বলতে গেলে আল্লাহর গজব নাজিল হলো এই বাহিনীটির প্রতি। এরপর জাতিসংঘের নিষেধাজ্ঞা আসলো। এরপর থেকে এরা চুপচাপ, কিন্তু আবার নতুন করে তাদেরকে সক্রিয় করার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে আমরা শুনেছিলাম যে র্যাব বিলুপ্ত করে দেওয়া হবে, কিন্তু সেটা হচ্ছে না। আপনারা জানেন যে সরকার চাঁদাবাজির ব্যাপারে সতর্ক অবস্থানে আছে, তারা জানে। এবং ইতিমধ্যে নাকি 4500 সারা দেশে চাঁদাবাজ আছে, শীর্ষ চাঁদাবাজ, তাদেরকে চিহ্নিত করা হয়েছে এবং এদেরকে খুব দ্রুত গ্রেপ্তার করা হবে। তারা গোয়েন্দার নজরদারিতে আছে, এবং তাদেরকে মানে একেবারে টার্গেট করে করে ধরা হবে, এরকম প্রচার পুলিশের পক্ষ থেকে করা হচ্ছে, র্যাবের পক্ষ থেকে করা হচ্ছে। যখন এই ধরনের আওয়াজ হয়, আপনি ধরে নিতে পারেন যে সেখানে কিছুই হয় না। ফলে এই যে 4500 চাঁদাবাজ ধরবে, এটা আমার কাছে মনে হচ্ছে চাঁদাবাজ ধরা তো দূরের কথা, এখানে চাঁদাবাজদের পশমও তারা স্পর্শ করতে পারবে না।
লোক দেখানো হয়তো 4,500 চাঁদাবাজির মধ্যে 4.5 ডজন বা 4.5 হালি তারা ধরতে পারেন, আবার তারা বের হয়ে আসবে এবং জেলখানাতে গিয়েও তারা সেই চাঁদাবাজি চালাবে। যারা জেলে গেছেন এবং জেলে যারা কুখ্যাত সন্ত্রাসীদেরকে দেখেছেন তারা জানেন যে সন্ত্রাস এবং চাঁদাবাজের যে নেটওয়ার্ক এরকম একটা শক্তিশালী অবস্থায় যে চাঁদাবাজরা কলকাতাতে থাকুক, সন্ত্রাসীরা দুবাইতে থাকুক কিংবা জেলখানাতে থাকুক, ডাজ নট ম্যাটার, তাদের যদি সিস্টেমটা চালু থাকে তাহলে তারা যে কোনো জায়গাতে বসে এই চাঁদাবাজিটা করতে পারে। ফলে আমরা কি দেখেছি, একজন ডাকাত শহীদ, একজন টোকাই সাগর, একজন মুরগি মিলন, একজন কালা জাহাঙ্গীর দৃশ্যপটে না থেকেও সারা বাংলাদেশকে তছনছ করে ছেড়ে দিয়েছেন। একজন সুইডেন আসলাম, একজন সুব্রত বাইন দীর্ঘদিন পুলিশের হেফাজতে থেকেছে, দীর্ঘদিন কারাগারে থেকেছে, কিন্তু এটা কোনো মিন করেনি, সমাজে কোনো উন্নয়ন হয়নি, তারা তাদের কাজগুলো করেছে। আবার ধরুন শীর্ষ সন্ত্রাসী জিসান থেকে শুরু করে অন্য যাদের নাম শুনতে আমরা পেরেছি, এরা কখনো ব্যাংককে থেকেছে, কখনো দুবাইতে থেকেছে, কিন্তু বাংলাদেশে তাদের সিন্ডিকেশনটা বন্ধ হয়নি। সেই অর্থে এখন এই নতুন সরকারের আমলে অতীতের চাঁদাবাজির যে সিন্ডিকেট ছিল প্রায় সবগুলো সিন্ডিকেট এখন আছে। তার সঙ্গে সঙ্গে যে সিন্ডিকেটের সাথে, চাঁদাবাজ সিন্ডিকেটের সাথে 80-র দশকে 90-র দশকে রাজনীতিবিদদের আসলে সম্পর্ক ছিল না, কিন্তু 2001 সন থেকে এই চাঁদাবাজ সিন্ডিকেট, আন্ডারওয়ার্ল্ডের যে ডন, তাদের সঙ্গে একটা পলিটিক্যাল কানেক্টিভিটি চলে আসে। রাজনীতিবিদরা একে অপরের বিরুদ্ধে এই সিন্ডিকেটকে তারা ব্যবহার করতে থাকে। ফলে আমরা কখনো কখনো 7 স্টার গ্যাং, কখনো আমরা 5 স্টার গ্যাং তাদেরকে দেখেছি এবং এখনো সেই গ্যাংগুলো কিন্তু সক্রিয় আছে। তাদের অনেকগুলো আস্তানা এই ঢাকা শহরে রয়েছে। কখনো তারা টঙ্গী, কখনো তারা উত্তরা, কখনো তারা মোহাম্মদপুর, কখনো তারা সায়দাবাদ, কখনো তারা গুলশান এর বিভিন্ন এলাকাকে কেন্দ্র করে তাদের সাম্রাজ্যের হেডকোয়ার্টার তারা স্থাপন করে বসে। তো যেটা বলছিলাম যে এই চাঁদাবাজির যে সিন্ডিকেটগুলো ইউনূস জমানাতে যখন নতুন করে হাত বদল হলো, আওয়ামী লীগের হাত থেকে নতুন হাতে আসলো, তখন সেখানে অনেকে জড়িয়ে পড়ল। সেখানে আওয়ামী লীগ যারা ছিল তাদের দ্বিতীয় সারির তৃতীয় সারি যারা লোকজন তারা ছিলেন, তার সঙ্গে সঙ্গে আবার নতুন রাজনৈতিক সংযোগ, নতুন মাস্তান, বিদেশ থেকে অনেকে চলে এলো, জেলখানা থেকে অনেকে বের হয়ে এলো। ফলে এটা চাঁদাবাজির একটা স্বর্গ রাজ্যে পরিণত হয়ে গেল এবং সেটি বর্তমান জমানাতে এসে রীতিমতো প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। ফলে এক সময় যেটা ভারতের হাজী মস্তান, ছোট শাকিল, ছোট রাজন, দাউদ ইব্রাহিম, এই যে গ্যাংস্টারগুলোর নাম আমরা শুনতে পেরেছি, যারা কেবলই মাত্র ভারত নয়, মুম্বাই নয়, ইসলামাবাদ, মুম্বাই, দিল্লি, ঢাকা, দুবাই পুরো এলাকাতে দাপিয়ে বেড়াতো এবং এখনো দাপিয়ে বেড়াচ্ছে। তো এই সিন্ডিকেটের সঙ্গে বাংলাদেশের চাঁদাবাজ সিন্ডিকেটের যদি যোগাযোগ হয় বা হয়ে গিয়ে থাকে, আমি খুব আশ্চর্য হব না। আপনারা কি শুনেন নাই যে অতীতে দাউদ ইব্রাহিম কিভাবে মুম্বাই এবং ঢাকাতে তাদের প্রভাব বিস্তার করেছে? কত বড় আন্ডারওয়ার্ল্ডের ডনরা গিয়ে দাউদ ইব্রাহিমের সাথে দেখা করেছে, কোন চলচ্চিত্র নায়ক দেখা করেছে, নায়িকা গিয়ে দাউদ ইব্রাহিমের বাহুলগ্ন হয়ে এসেছে। আপনারা সেই খবর মোরালেস সবাই জানেন। দিস ইজ আন্ডারওয়ার্ল্ড। তো যেটা বলছিলাম যে শিরোনামে, যে চাঁদাবাজি সবাই বলছে বন্ধ হবে, অ্যাকশন হবে, কিন্তু এটা বন্ধ কেন হচ্ছে না, নির্মূল করা যাচ্ছে না? এর কারণ হলো পলিটিক্যাল পাওয়ার। রাজনৈতিক যে শক্তি, সেই রাজনৈতিক শক্তি যখন সামহাও চাঁদাবাজির সঙ্গে মিশে যায়, তখন চাঁদাবাজি কখনো বন্ধ হয় না। দ্বিতীয়ত হলো যে যখন একটি সমাজ ভেঙে পড়ে, আপনার চোখের সামনে চাঁদাবাজি হলো, একটা বিল্ডিংয়ে ধরেন 24টা 25টা বা 50টা 100টা পরিবার থাকে একটা ফ্ল্যাটে। তো সেখানে একটা পরিবারকে টার্গেট করে চাঁদাবাজরা অন্যায় করছে, প্রতিদিন বাড়ির সামনে তারা সিন ক্রিয়েট করছে, ঢিল মারছে, গালাগালি করছে, ইপটিজিং করছে। কিন্তু ওই পরিবারের ওই বিল্ডিংয়ে বসবাসরত কোনো মানুষ সংঘবদ্ধভাবে তারা বের হয়ে আসছে না, তারা চাঁদাবাজকে ঘেরাও করছে না, তারা ধরছে না, কেউ একজন সম্মুখ সারিতে নেতৃত্বে এগিয়ে আসছে না, বিবেক কাজ করছে না, তখন চাঁদাবাজি বন্ধ হয় না। এরপর যখন সমাজের যেটাকে বলা হয় সংবাদপত্র, মিডিয়া, তারা চাঁদাবাজি নিয়ে, যেমন আমি আকার ইঙ্গিতে বলছি, কিন্তু আমি যদি বলতে পারতাম যে চাঁদাবাজ করছে গণেশ, গণেশ চাঁদাবাজি করে 100 টাকা উপার্জন করে পরেশকে দিয়েছে, পরেশ তার বস রাজনৈতিক নেতা ধলাকে দিয়েছে, ধলা তার বস কলাকে দিয়েছে, কলা তার বস টলাকে দিয়েছে, টলা সেই টাকা দিয়ে তার প্রেমিকা মদনী বেগমকে শাড়ি গহনা কিনে দিয়েছে, মদনী বেগম সেই শাড়ি গহনা পরে আবার
কলার যে বউ স্ত্রী তাকে একদিন মার্কেটে গালের উপর চটান চটান করে চড় দিয়েছে। এইরকম ভাবে যদি আমরা টু দি পয়েন্টে চাঁদাবাজি নিয়ে কথা বলতে পারতাম, তাহলে এই লোকদের সম্পর্কে একটা ঘৃণা তৈরি হতো। সমাজ এদেরকে বয়কট করতো, রাষ্ট্র এদেরকে বয়কট করতো, জনগণ এদেরকে ঘৃণা করতো। কিন্তু আমরা এই কথাগুলো বলতে পারছি না। চাঁদার সঙ্গে অর্থ জড়িত, চাঁদার সঙ্গে রাজনীতি জড়িত, চাঁদার সঙ্গে সেক্স জড়িত, চাঁদার সঙ্গে সংসারের সুখ শান্তি জড়িত, চাঁদার সঙ্গে মার্কেটিং জড়িত, এবং চাঁদার সঙ্গে এমনকি ধর্মকর্ম জড়িত। এই বিষয়গুলো আমরা খোলামেলাভাবে বলতে পারছি না বা বলছি না। আমাদের সেই সাহস নেই, আমাদের সেই শক্তি নেই, আমাদের সেই ইমানি তাগত নেই। ফলে কি হলো? চাঁদাবাজি বেড়েই যাচ্ছে এবং চাঁদাবাজি কমছে না। এমনই মতে বাংলাদেশে একমাত্র চরমোনাই পীর সাহেবের যে আছেন, তিনি একবার চাঁদাবাজি নিয়ে সরাসরি কতগুলো কথা বলেছিলেন, এবং তখন তারেক রহমান সাহেব লন্ডনে ছিলেন, বিএনপি তখন ক্ষমতা আসেননি। তিনি খুব সাহস করে সেই কথাগুলো বলেছিলেন। তখন সাহসের ব্যাপার ছিল না, তখন আমিও বলতে পারতাম। কিন্তু এখন যদি আমি বলতে পারি বা উনি বলতে পারেন, তাহলে মনে হবে যে আমরা সত্যিকার অর্থে সাহসী, আমাদের ইমান আছে, আমাদের একিন আছে। ফলে এই ইমান একিন না থাকার কারণে আমরা কথা বলতে পারছি না। জামাতের লোক চাঁদাবাজি নিয়ে কথা বলেছে বা বলে এখন, কিন্তু ওই আমারই মতো আকার ইঙ্গিতে। তারা যদি টু দি পয়েন্টে বলতে পারতো, ইভেন ইউনূসের জামানাতে যদি তারা বলতে পারতো। এখন আসিফ নজরুল সাহেবকে নিয়ে কত কথাবার্তা হচ্ছে, এখন ইউনূস সাহেবের চরিত্র হননের জন্য কথাবার্তা হচ্ছে, কিন্তু তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন যদি এই কথাগুলো যদি বলা হতো, তাহলে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের এত ক্ষতি হতো না, দেশেরই ক্ষতি হতো না। আল্লাহ আমাদের ইমানের শক্তি বাড়িয়ে দিন, আমাদের জবানকে বুলন্দ করে দিন, এবং আমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন তাকে শহীদি মর্যাদা দিয়ে, কারো মুখ দিয়ে সত্যি কথাটা বের করার পর যদি সেই লোকের মৃত্যু হয়, তাকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করে নিন। এবং আমাদের এই সমাজে কিছু শহীদের জন্ম হোক, কিছু শহীদের বেড়ে ওঠা হোক, এবং কিছু শহীদকে আমরা স্মরণ করি যে এই লোকটি সত্য কথা বলার কারণে মরে গিয়েছেন বা তাকে মেরে ফেলা হয়েছে। তাহলেই সমাজে পরিবর্তন আসবে, চাঁদাবাজি বন্ধ হবে। অন্যথায় যেই লাউ সেই কদু। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।